শহরের কোলাহল আর জীবনের একঘেয়েমি থেকে মুক্তি পেতে কলেজ পড়ুয়া 5 বন্ধুর পরিকল্পনাটা ছিল একটু অন্যরকম। অর্ক, সায়ান, রিয়া, মীরা আর দিশা, এই 5 জনের দলটা দার্জিলিংয়ের আউটস্কার্টসে এক নির্জন বাংলোতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু এই পরিকল্পনার পেছনে লুকিয়েছিল এক অতৃপ্ত আত্মার রক্ত পিপাসা, যা তাদের নিয়ে যাবে নিশ্চিত মৃত্যুর মুখে। কলকাতার রাস্তা ধরে ড্রাইভারের সাথে গাড়ি যখন দার্জিলিংয়ের দিকে ছুটছে, তখন বাইরে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। গাড়ির কাঁচের বাইরে বিদ্যুতের ঝলকানি আর মেঘের গম্ভীর গর্জন এক অদ্ভুত থমথমে পরিবেশের সৃষ্টি করেছে। মোবাইলের নেটওয়ার্ক দুর্বল হতে শুরু করেছে, যেন প্রকৃতি ইঙ্গিত দিচ্ছে সামনে এক ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। অর্ক গাড়ির জানলা দিয়ে বাইরে তাকিয়ে বলল, বাবা, ওয়েদারটা তো দেখছি একদম ভালো না, মনে হচ্ছে ঝড় উঠবে হয়তো। সায়ান তার ল্যাপটপে কিছু একটা দেখছিল, মুখ না তুলেই বলল, আরে বাবা, অ্যাডভেঞ্চার বলে কথা, একটু ঝড় বৃষ্টি না হলে কি আর থ্রিল আসে? দিশা, যে সবসময় একটু ভীতু প্রকৃতির, সে বলল, আমার কিন্তু কেমন জানি লাগছে, ওই বাংলোটা নাকি ঠিক না। কদিন আগেই না শুনলাম ওখানে কিছু একটা হয়েছে। রিয়া দিশার হাত ধরে বলল, আরে ধুর, সব বাজে কথা। পুরনো বাংলো মানেই তো ভূতের গল্প ফেলে দেয় লোকে। আমরা তো আর ভূত দেখতে যাচ্ছি না, যাচ্ছি একটা নির্জন সুন্দর জায়গায় মজা করতে। মীরা, যে শান্ত স্বভাবের, সে বলল, কিন্তু পুলিশ নাকি ওখানে যেতে নিষেধ করেছে। আমি নিউজ পেপারে পড়েছিলাম ওখানে নাকি কয়েকটা গলা কাটা লাশ পাওয়া গেছে, যাদের কোনো পরিচয় পাওয়া যায়নি। গাড়ির ড্রাইভার হারাধন কাকা, যিনি এই রুটে বহু বছর ধরে গাড়ি চালাচ্ছেন, একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, হ্যাঁ মা, ঠিকই শুনেছ, ওই বাংলোটা অভিশপ্ত। কতবার যে ওখানে এমন ঘটনা ঘটেছে তার ইয়ত্তা নেই। পুলিশও আর কিছু করতে পারে না। তবে আপনাদের মতন তরুণ তরুণীরা এসব মানে না। ওই সাহেবটার আত্মা নাকি আজও এখানে ঘুরে বেড়ায়। অর্ক হেসে উঠল, আরে হরাধন কাকা, আপনিও দেখি কুসংস্কারে বিশ্বাস করেন। আমরা তো ওখানে প্ল্যান সেট করতে যাচ্ছি, দেখি আপনাদের সাহেব ভূত আমাদের সাথে কথা বলে কিনা। হারাধন কাকার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তিনি কাঁপতে কাঁপতে বললেন, প্ল্যানচেট? সর্বনাশ! সাহেবকে জাগাবেন না আপনারা, ও বড্ড রেগে আছে। ওকে জাগালে আপনাদের আর রক্ষা থাকবে না। দিশার চোখে স্পষ্ট আতঙ্ক। সে বলল, অর্ক, প্লিজ এসব করো না, আমার সত্যি খুব ভয় করছে। অর্ক তার হাত ধরে অভয় দিয়ে বলল, আরে বাবা, ভয় কিসের? আমরা সবাই তো আছি, দেখবি কিচ্ছু হবে না। কিন্তু এইটা বলতে পারি, একটা ভালো অ্যাডভেঞ্চার হবে ফর শিওর। তাদের কথোপকথনের মাঝেই গাড়ি আঁকা বাঁকা পথ পেরিয়ে এক গভীর জঙ্গলের দিকে এগিয়ে চলল। পথ যত দুর্গম হচ্ছে, তত বেশি করে বুনো গাছের গন্ধ আর বৃষ্টির ঠান্ডা বাতাস তাদের স্বাগত জানাচ্ছে। দূরে একটা বিদ্যুতের ঝলকানি পুরো আকাশটাকে এক মুহূর্তের জন্য আলোকিত করে দিল। সেই আলোয় দেখা গেল এক বিশাল বটগাছের নিচে দাঁড়িয়ে আছে এক পুরনো জীর্ণ বাংলো। তার গাঢ় সবুজ শ্যাওলা ধরা দেওয়াল আর ভাঙা কাঁচের জানলাগুলো যেন 100 বছরের পুরনো এক ভুতুড়ে গল্পের নীরব সাক্ষী। বাংলোর সামনে গাড়ি থামতেই হারাধন কাকা দ্রুত গাড়ি থেকে নেমে এলেন। তার চোখে মুখে এক স্পষ্ট ভয়ের ছাপ। আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। আপনাদের যা ভাড়া হয়েছে দিয়ে দিন, আমি এখনই ফিরে যাব। অর্ক আর সায়ন হাসি মুখে ভাড়ার টাকা মিটিয়ে দিল। সায়ন বলল, আরে কাকা, এত ভয় কিসের? আমরা তো আছি। হারাধন কাকা কোনো কথা না বলে
দ্রুত গাড়িতে উঠে গাড়ি ঘুরিয়ে দিলেন। তার দ্রুত প্রস্থানই জানান দিচ্ছিল এই বাংলোর সাথে জড়িয়ে আছে এক চরম ভয়ঙ্কর অতীত। বৃষ্টির তেজ ক্রমশ বাড়ছে, ঝোড়ো হাওয়া বইছে শোঁ শোঁ করে। বাংলোর চারপাশে পুরনো দেবদারু গাছগুলো যেন একে অপরের সাথে ধাক্কা খাচ্ছে। বাংলোর ফটকটা খোলার সময় একটা বীভৎস শব্দ হলো, যেন কোনো বৃদ্ধ কঙ্কাল তার পুরনো হাড় পাঁজর মটকালো। অর্ক টর্চের আলোয় বাংলোর মূল দরজাটার দিকে এগিয়ে গেল। কাঠের দরজাটা এত পুরনো যে সামান্য চাপেই ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে খুলে গেল। ভেতরে প্রবেশ করতে ঠান্ডা স্যাঁতস্যাঁতে একটা গন্ধ তাদের নাকে এসে লাগলো। প্রাচীন কাঠের আসবাবপত্রের গন্ধ, আর একটা অদ্ভুত ভ্যাপসা আবহাওয়া যেন এক মুহূর্তে তাদের শরীরকে শীতল করে দিল। হলরুমটা বিশাল বড়। সিলিং থেকে ঝুলছে পুরনো ঝাড়বাতি, যার কাঁচের অংশগুলো ভাঙা। চারপাশে ধুলোর আস্তরণ, আর দেওয়ালে ঝুলছে পুরনো তৈলচিত্রগুলো। ছবিগুলোর চোখগুলো যেন তাদের দিকেই তাকিয়ে আছে। মীরা ফিসফিস করে বলল, আমার না কেমন একটা গা ছমছম করছে। এটা কি সত্যি থাকার মতো? দিশা অর্কের পেছনে লুকিয়ে গেল। আমার মনে হচ্ছে আমরা ভুল করেছি। সায়ান তার ফোন বের করে কিছু ছবি তোলার চেষ্টা করলো, কিন্তু নেটওয়ার্কের কারণে কিছুই সম্ভব হলো না। আরে বাবা, এত ভীতু হলে চলে? এই তো অ্যাডভেঞ্চার। রিয়া টর্চের আলোয় চারপাশটা দেখে বলল, তবে বাংলোটা অসম্ভব সুন্দর, একদম ইংরেজি আদলে তৈরি। এখানকার আসবাবপত্রগুলো দেখ, যেন 100 বছর আগের সময় থেকে থমকে আছে। বাংলোর প্রতিটি কোণায় যেন লুকিয়ে আছে এক গভীর রহস্য। বিশাল হলরুম, তার এক পাশে একটা বিশাল অগ্নিকুণ্ড, অন্য পাশে বাঁকানো সিঁড়ি। সিঁড়ির রেলিংগুলো সময়ের সাথে সাথে কালো হয়ে গেছে। সিঁড়ি দিয়ে উপরে উঠতেই করিডোরটা যেন আরও শীতল আর অন্ধকার। করিডোরের দুপাশে সারি সারি ঘর, সবগুলো বন্ধ। একটা ঘরের দরজায় মোটা শিকল দিয়ে তালা লাগানো। এই ঘরটাই নাকি সেই ইংরেজ সাহেবের ঘর, যে ঘরটা বন্ধ রাখা হতো। অর্ক হাসতে হাসতে বলল, আরে এইটাই তো সেই ঘর। এই ঘরের ভেতরেই নাকি লুকিয়ে আছে আমাদের সেই ভূত সাহেব। দিশা আতঙ্কে কেঁপে উঠল। প্লিজ অর্ক, না। কিন্তু অর্ক আর সায়ান তখন উত্তেজনায় কাঁপছিল। তাদের চোখে এক অদ্ভুত অ্যাডভেঞ্চারের নেশা। চলো, এখন তো রাত হচ্ছে, খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নিই। কাল সকালে এই ঘরটাই হবে আমাদের প্ল্যানচেটের আখড়া। বাইরে তখন ঝড় বৃষ্টি আরও বেড়ে গেছে। বিদ্যুতের ঝলকানি আর মেঘের গর্জন যেন বাংলোর চারপাশে এক অদ্ভুত ভুতুড়ে রূপ দিয়েছে। বাতাসের সাঁই সাঁই শব্দে পুরনো জানালাগুলো যেন আর্তনাদ করছে। গাছের ডালপালাগুলো দেওয়ালে এসে আছড়ে পড়ছে। বাংলোর ভেতরটা যেন আরও অন্ধকার, আরও ভীতিকর মনে হচ্ছে। তারা নিজেদের জিনিসপত্র একটা খালি ঘরে রাখল। ঘরটাতে কোনো আসবাবপত্র নেই, শুধু একটা পুরনো কাঠের টেবিল আর কিছু চেয়ার। খাবার খাওয়ার সময় তাদের মধ্যে উত্তেজনা কমেনি। অর্ক আর সায়ান প্ল্যানচেট নিয়ে নানান পরিকল্পনা করছিল। রিয়া আর মীরা কিছুটা চিন্তিত হলেও তাদের বন্ধুদের উৎসাহ দেখে তারাও এক প্রকার উত্তেজিত। শুধু দিশাই ছিল চুপচাপ, তার চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ। রাত বাড়ার সাথে সাথে বাংলোর নীরবতা আরও গাঢ় হয়ে উঠল। বাইরে ঝড়ের শব্দ আর বিদ্যুতের ঝলকানি ছাড়া আর কোনো শব্দ নেই। এমন সময় হঠাৎ বিদ্যুতের ঝলকানিতে তারা দেখল হলরুমের একটা জানালার কাঁচ ভেঙে গেল। তীব্র বাতাস আর বৃষ্টির ঝাঁট ঘরের ভেতরে এসে পড়ল। অর্ক তড়াক করে উঠল। এই তোর শুনলি? মনে হচ্ছে কোনো বড় ডাল ভেঙে পড়েছে বোধ হয়। সায়ান বলল, চলো তো দেখি।
তারা যখন হল রুমের দিকে যাচ্ছিল তখন হঠাৎ একটা অদ্ভুত গন্ধ তাদের নাকে এসে লাগলো। পচা মাংস আর পুরনো রক্তের মতো একটা তীব্র দুর্গন্ধ। গন্ধটা যেন বাতাসে মিশে আছে। মীরার গা গুলিয়ে উঠল। ইস, ছি, কিসের গন্ধ এটা? দিশা ভয়ে কেঁপে উঠল। তার চোখ বড় বড় হয়ে গেছে। সে ফিসফিস করে বলল, আমার মনে হচ্ছে আমরা এখানে এসে ভুল করেছি। এই গন্ধটা পরিচিত। সায়ন টর্চ জ্বালিয়ে চারপাশটা দেখল, কিন্তু কিছুই দেখা গেল না। আরে হয়তো কোনো ইঁদুর টিঁদুর মরেছে, চলো ঘুমানো যাক। তারা শুতে গেল, কিন্তু ঘুম তাদের চোখে ছিল না। বাইরে ঝড়ের তাণ্ডব চলছে, আর বাংলোর ভেতরটা যেন তাদের শ্বাসরুদ্ধ করে দিচ্ছে। প্রতিটি মুহূর্তে যেন এক অজানা ভয়ের ইঙ্গিত দিচ্ছে। অদূরে কোথাও পেঁচাদের একটানা ডাক শোনা যাচ্ছে। বাংলোর কোথাও যেন একটা ক্যাচ ক্যাচ শব্দ হচ্ছে অবিরাম। মনে হচ্ছে কেউ যেন পুরনো কাঠের মেঝেতে হেঁটে বেড়াচ্ছে। সে বিছানায় শুয়ে কান ঢাকতে চেষ্টা করল। তার মনে বারবার হারাধন কাকার কথাগুলো ভেসে আসছিল। ওই সাহেব বড্ড রেগে আছে, ওকে জাগালে আপনাদের আর রক্ষা থাকবে না। এই বাংলোতে আসার আগেও এমন অনেক ঘটনা ঘটেছে। গলা কাটা একটা লাশ পাওয়া গেছে। খুনিকে শনাক্ত করা যায়নি, কোনো সূত্র মেলেনি। পুলিশও হাল ছেড়ে দিয়েছে, কিন্তু এই 5 বন্ধুর চোখে ছিল অ্যাডভেঞ্চারের নেশা। তারা লুকিয়ে এসেছে পুলিশের বাধা সত্ত্বেও। আর এটাই ছিল তাদের জীবনের সবচেয়ে বড় ভুল। রাত গভীর হচ্ছে। ঝড় আর বজ্রপাতের আওয়াজে কান পাতা দায়। হঠাৎ একটা বিকট শব্দে সবাই চমকে উঠল। শব্দটা যেন বাংলোর নিচতলা থেকে আসছে, যেন কিছু একটা প্রচণ্ড জোরে ভাঙল। বাংলোর নিচতলা থেকে বিকট একটা ভাঙার শব্দ এলো। তখন 5 বন্ধুর হৃৎপিণ্ড যেন মুহূর্তের জন্য থেমে গিয়েছিল। সবার চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। দিশার ভয়ে প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার জোগাড়। রিয়া আর মীরা একে অপরের হাত শক্ত করে ধরে আছে। অর্ক আর সায়ানের মুখেও সেই সাহসিকতার লেশমাত্র নেই, যা কিছুক্ষণ আগেও দেখা গিয়েছিল। অর্ক ফিসফিস করে বলল, শহরের কোলাহল আর জীবনের একঘেয়েমি থেকে মুক্তি পেতে সায়ন টর্চটা নিয়ে দ্বিধাগ্রস্তভাবে বলল, হয়তো কিছু ভেঙে টেঙে পড়েছে, পুরনো বাড়ি তো। কিন্তু তাদের মন জানত এটা শুধু ভাঙার শব্দ নয়। এই শব্দের সাথে ছিল এক পৈশাচিক উপস্থিতি, এক অশুভ শক্তির আগমন বার্তা। বাইরে তখন ঝড় বৃষ্টি আরও চরম রূপ ধারণ করেছে। বাতাসে শোঁ শোঁ শব্দ, বিদ্যুতের ঝলকানি আর মেঘের ভয়াল গর্জন বাংলোর প্রতিটি কোণাকে যেন আরও ভুতুড়ে করে তুলেছে। গাছের ডালপালা জানলার কাঁচের উপরে আছড়ে পড়ছে, যেন কোনো দানবীয় হাত তাদের ভেতরে ঢুকতে চাইছে। সাহস করে অর্ক আর সায়ান ধীর পায়ে সিঁড়ির দিকে এগিয়ে গেল। তাদের পেছন পেছন রিয়া, মীরা আর দিশা। দিশা ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমার মনে হচ্ছে আমরা আমরা আর ফিরতে পারবো না এখান থেকে। আমরা আর ফিরতে পারবো না। সিঁড়ি দিয়ে নামতেই হল রুমের ঠান্ডা বাতাস তাদের গায়ে কাঁটা ধরিয়ে দিল। ভাঙা কাঁচের জানলার পাশ দিয়ে বৃষ্টির ছাঁট ভেতরে আসছে। টর্চের আলোয় তারা দেখল হলরুমের মাঝখানে রাখা বিশাল ক্রিস্টালের ঝাড়বাতিটা মাটিতে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। তার কাঁচের টুকরোগুলো চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে, যেন কোনো রক্তপিপাসু দানবের দাঁত। ঝাড়বাতিটা ভেঙে গেল। মীরা আতঙ্কে ফিসফিস করল। কিন্তু কিভাবে? রিয়া প্রশ্ন করল। এখানে তো বাতাস লাগার কথা না? ঠিক তখনই তাদের নাকে এলো সেই পচা মাংস আর
রক্তের তীব্র দুর্গন্ধটা। এবার গন্ধটা আরো তীব্র, আরো বীভৎস, যেন তাদের খুব কাছে থেকেই আসছে। দিশা ভয়ে চোখ বন্ধ করে ফেলল। গন্ধটা গন্ধটা খুব চেনা লাগছে। তাদের অজান্তেই বাংলোর প্রতিটি অন্ধকার কোণা থেকে যেন অসংখ্য চোখ তাদের উপর নজর রাখছে। দেওয়ালের পুরনো তৈলচিত্রের চোখগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে, তাদের দিকে তাকিয়ে হাসছে পৈশাচিকভাবে। হঠাৎ করে হলরুমের তাপমাত্রা যেন কয়েক ডিগ্রি নেমে গেল। তারা স্পষ্ট অনুভব করতে পারল তাদের চারপাশের বাতাস ভারী হয়ে আসছে। মনে হচ্ছে তাদের নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। অর্ক টর্চের আলোয় হলরুমের এক কোণায় লক্ষ্য করল কিছু একটা পড়ে আছে। প্রথমে তারা বুঝতে পারল না কি সেটা। ধীরে ধীরে তারা সেদিকে এগিয়ে গেল। টর্চের আলো যখন তার উপর পড়ল তখন তাদের রক্ত হিম হয়ে গেল। মেঝেতে পড়ে আছে একটা ধারালো পুরনো কুঠার। তার ফলাটা কালচে হয়ে আছে, যেন বহু পুরনো রক্তের দাগ শুকিয়ে জমাট বেঁধে আছে। কুঠার! সায়ান প্রায় চিৎকার করে উঠল। এটা এখানে কেন? তাদের কথা শেষ হতে না হতেই হলরুমের বিশাল অগ্নিকুণ্ডের ভেতর থেকে এক তীব্র রক্তিম আভা বেরিয়ে এলো। সেই আলোয় তারা দেখতে পেল অগ্নিকুণ্ডের ধোঁয়াশা থেকে এক অস্পষ্ট অবয়ব বেরিয়ে আসছে। অবয়বটা ধীরে ধীরে স্পষ্ট হতে লাগলো। এক লম্বা শীর্ণদেহী মানুষ। তার পোশাক পুরনো, রক্তে ভেজা। তার মুখটা দেখা যাচ্ছে না, কারণ তার গলা কাটা। ধর থেকে মাথাটা যেন আলগা হয়ে আছে। শুধু চামড়ার একটা পাতলা অংশ দিয়ে শরীরের সাথে লেগে আছে। সেই কাটা অংশ থেকে তাজা রক্ত ফোঁটা ফোঁটা করে ঝরে পড়ছে, যা অগ্নিকুণ্ডের আগুনকে আরো উজ্জ্বল করে তুলেছে। তার চোখ দুটো ছিল রক্তিম, বীভৎসভাবে জ্বলজ্বল করছে অন্ধকারে। আর তার হাতে ছিল সেই একই রকম ধারালো কুঠার। দিশার মুখ থেকে একটা অস্ফুট চিৎকার বেরিয়ে এলো। সে জ্ঞান হারালো। রিয়া আর মীরা তাকে ধরে ফেলল। তাদের বুক ভয়ে ধরফর করছে। সায়ান পাথরের মতো জমে গেছে। অর্কের হাত থেকে টর্চটা পড়ে গেল। আলো নিভে যেতেই হলরুমটা আবার অন্ধকারে ডুবে গেল। শুধু সেই রক্তিম চোখ দুটো জল জল করছে। সেই প্রেতাত্মা ধীর পায়ে তাদের দিকে এগিয়ে এলো। তার প্রতিটি পদক্ষেপের সাথে সাথে মেঝেতে রক্ত ফোঁটা ফোঁটা করে পড়তে লাগলো। পচা মাংস আর রক্তের তীব্র গন্ধটা তাদের নাকে যেন আরো তীব্রভাবে আছড়ে পড়ছে। তারা শুনতে পেল এক বীভৎস কর্কশ হাসি। হাসিটা যেন তাদের মাথার ভেতর ঢুকে যাচ্ছে, তাদের মস্তিষ্ককে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। তোমরা জাগিয়েছ আমাকে। এক ভয়ঙ্কর ঘর ঘরে আওয়াজ ভেসে এলো, যেন পাতাল থেকে উঠে আসছে। প্রতিটি শব্দ যেন তাদের কানের সীসার মতো প্রবেশ করছে, শরীরকে অবশ করে দিচ্ছে। অর্ক হঠাৎ জ্ঞান ফিরে পেল। সে চিৎকার করে উঠল, পালাও, পালাও এখান থেকে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সেই প্রেতাত্মা তাদের খুব কাছে চলে এসেছে। তার শরীরের ঠান্ডা ভেজা ছোঁয়া যেন তাদের শিরদাঁড়া দিয়ে একটা হিম শীতল স্রোত বইয়ে দিল। সায়ান পালাতে চেষ্টা করল, কিন্তু প্রেতাত্মা তার গতিকে থামিয়ে দিল। চোখের পলকে সে সায়ানের সামনে এসে দাঁড়ালো। সায়ান ভয়ে চিৎকারও করতে পারল না। তার চোখগুলো ভয়ে স্থির হয়ে গেছে। প্রেতাত্মা তার কুঠারটা তুলল। কুঠারের ফলাটা তখনও রক্তে টকটকে লাল দেখাচ্ছিল, যদিও অন্ধকারে তা অস্পষ্ট। সায়ানের মুখে তখনও আতঙ্কের ছাপ। সে শুধু চোখ বড় বড় করে তাকিয়ে রইল। একটা বীভৎস চিৎকারের শব্দে বাংলোর ছাদ যেন কেঁপে উঠল। সায়ানের গলা থেকে ফিনকি মেরে রক্ত বেরিয়ে এলো।
যা ঝাড়বাতির কাঁচের টুকরোগুলোর উপর ছিটকে পড়ল। তার দেহটা মাটিতে লুটিয়ে পড়ল, আর মাথাটা ছিটকে গিয়ে দেওয়ালে আছড়ে পড়ল। চোখ দুটো তখনও খোলা, কিন্তু তাতে কোনো প্রাণ নেই। গলার কাটা অংশটা থেকে ফিনকি দিয়ে রক্ত ঝরছে। রিয়া আর মীরা ভয়ে চিৎকার করে উঠল। দিশা তখনও অজ্ঞান। অর্ক হতবম্ব হয়ে দেখছে তার বন্ধু, তার খুব কাছের মানুষ, চোখের সামনে এভাবে বীভৎসভাবে মারা গেল। তার বিশ্বাস হচ্ছিল না যে এটা সত্যি। প্রেতাত্মা তার কুঠার থেকে রক্ত ঝেড়ে নিল। তার রক্তিম চোখগুলো এখন অর্কের দিকে তাকিয়ে আছে। অর্ক জানে সেই এখন তার পরবর্তী শিকার। তার হৃৎপিণ্ড দ্রুত তালে ধড়ফড় করছে। সে নিজেকে বোঝানোর চেষ্টা করলো যে এটা একটা দুঃস্বপ্ন, কিন্তু চোখের সামনে সায়ানের নিথর দেহটা তাকে বুঝিয়ে দিল এটা কোনো দুঃস্বপ্ন নয়, এটা এক ভয়ানক বাস্তবতা। বাইরের ঝড় বৃষ্টি আরো ভয়াল রূপ নিয়েছে। বিদ্যুতের ঝলকানিতে যখন হলরুমটা ক্ষণিকের জন্য আলোকিত হচ্ছে, তখন সেই প্রেতাত্মার বীভৎস মুখটা আরো স্পষ্ট দেখা যাচ্ছে। তার চোখগুলো যেন তাদের আত্মাকে গ্রাস করতে চাইছে। তার কাটা গলা থেকে বেরিয়ে আসা রক্তের ধারা, তার হাতে ধরা কুঠার, সব মিলিয়ে এক বিভীষিকাময় দৃশ্য। অর্ক কোনো মতে রিয়া আর মীরাকে টানতে টানতে সিঁড়ির দিকে এগিয়ে গেল। তারা দিশাকে টেনে নিয়ে দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করলো, কিন্তু সেই প্রেতাত্মা তাদের পিছু ছাড়ল না। তার ধীর অথচ দৃঢ় পদশব্দ তাদের কানে বাজতে লাগলো। প্রতিটি ধাপে যেন মৃত্যু তাদের আরো কাছে আসছে। তারা যখন উপরে পৌঁছে করিডোরে দৌড়াচ্ছিল, তখন পিছনে তাকিয়ে দেখল সেই প্রেতাত্মা সিঁড়ি দিয়ে উপরে উঠে আসছে। তার কাটা গলা থেকে রক্ত তখনও ঝরছে, আর তার চোখের আগুন যেন আরো তীব্র হয়ে চলছে। সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময় অর্ক, রিয়া, মীরা আর অজ্ঞান দিশা যেন তাদের জীবনের শেষ দৌড় দৌড়াচ্ছিল। পেছনে সেই পৈশাচিক পদধ্বনি ক্রমশ স্পষ্ট হচ্ছে। কাটা গলার ইংরেজ সাহেবের প্রেতাত্মা তাদের পিছু ছাড়েনি। করিডোরে পৌঁছে তারা দিশাকে টেনে নিয়ে তাদের ঘরে ঢোকার চেষ্টা করলো, কিন্তু রিয়া খেয়াল করলো তাদের দরজা বাইরে থেকে বন্ধ। আতঙ্কে তাদের বুক ধড়ফড় করে উঠল। তারা ফাঁদে পড়েছে। দরজা দরজা বন্ধ। রিয়া প্রায় চিৎকার করে উঠল, তার চোখে জল। মীরা মরিয়া হয়ে দরজায় ধাক্কা দিতে লাগলো। খোলো খোলো প্লিজ, প্লিজ খোলো 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 প্লিজ খোলো। কিন্তু দরজা খুলল না। পিছনে সেই ভয়ঙ্কর হাসির শব্দ আরো তীব্র হয়ে উঠল। অন্ধকার করিডোরে বিদ্যুতের ঝলকানিতে তারা দেখতে পেল সেই প্রেতাত্মা তাদের দিকে এগিয়ে আসছে। তার হাতের কুঠার থেকে তখনও তাজা রক্ত টপ টপ করে ঝরে পড়ছে, যা ফায়ারপ্লেসের লাল আলোর প্রতিফলনে আরো বীভৎস দেখাচ্ছে। তার কাটা গলা থেকে আসা ঘড়ঘড়ে আওয়াজ যেন তাদের কানের পর্দা ছিঁড়ে দিচ্ছিল। পচা মাংস আর রক্তের তীব্র গন্ধ তাদের মস্তিষ্কে প্রবেশ করে বমি বমি ভাব তৈরি করছিল। অর্ক আর দেরি না করে বলল, ওই ঘরের দিকে, ওই ঘরে চলো, সাহেবের ঘরে। সাহেবের দরজা তখনও শিকল দিয়ে তালা লাগানো, কিন্তু সেই মুহূর্তে ওটাই তাদের একমাত্র আশা। অর্ক দিশাকে একপাশে ফেলে রেখে সায়ানের শরীর থেকে নেমে আসা অ্যাড্রিনালিনের জোরে ছুটে গিয়ে সেই বিশাল তালাটা ভাঙার চেষ্টা করল। সে সর্বশক্তি দিয়ে শিকলটাকে ধরে টানতে লাগলো। তার হাত ব্যথা করছে, কিন্তু ভয় তাকে শক্তি যোগাচ্ছিল। প্রেতাত্মা ততক্ষণে তাদের খুব কাছে চলে এসেছে। তার ঠান্ডা নিঃশ্বাস তারা অনুভব করতে পারছিল।
রিয়া আর মীরা দিশাকে ধরে পাথরের মতো দাঁড়িয়ে আছে। তাদের চোখে মুখে মৃত্যুর ভয়। তাদের মনে পড়ছে সায়ানের বীভৎস মৃত্যুটা। না 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 প্লিজ, না 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 প্লিজ প্লিজ। মীরা ফিসফিসিয়ে কেঁদে উঠল। অর্ক হঠাৎ বুঝতে পারল শিকলটা লোহার নয়, এটা আসলে একটা প্রাচীন ভারী শিকড় যা কোনোভাবে দরজায় জড়িয়ে আছে। সে শরীরের সমস্ত শক্তি এক করে সে শিকলটায় লাথি মারল। একটা বিকট শব্দ করে শিকলটা ছিঁড়ে গেল। কাঠের দরজাটা একটা চাপা শব্দ তুলে খুলে গেল। ভেতরে প্রবেশ করতেই এক তীব্র পুরনো স্যাঁতস্যাঁতে গন্ধ তাদের নাকে এলো। ঘরটা বহু বছর ধরে বন্ধ ছিল, তাই বাতাস সেখানে চলাচল করতে পারেনি। অর্ক দিশাকে টেনে ভেতরে নিয়ে এলো। রিয়া আর মীরাও দ্রুত ভেতরে ঢুকে পড়ল। অর্ক দ্রুত দরজাটা বন্ধ করে দিল। কাঠের পুরনো দরজাটা একটা বিকট শব্দ করে বন্ধ হলো, যেন কোনো কঙ্কাল তার শেষ শ্বাস ফেলল। বাইরে সেই প্রেতাত্মার আগমনী বার্তা, তার হেঁটে আসার শব্দ, তার ঘর ঘরে হাসি। দরজাটা বন্ধ হলেও তারা নিরাপদ ছিল না। দরজাটা পুরনো, জীর্ণ, যে কোনো মুহূর্তে তা ভেঙে পড়তে পারে। ঘরের ভেতরে টর্চের আলো জেলে অর্ক দেখল ঘরটা বিশাল। মাঝখানে একটা পুরনো 4 পোস্টার খাট, তার চারপাশে ধুলোর একটা মোটা আস্তরণ, একটা লেখার টেবিল, তার উপর কিছু পুরনো বই আর একটা কালিদান, একটা বিশাল আলমারি আর একটা ফায়ারপ্লেস। ঘরটা যেন সময়ের সাথে থেমে গেছে, কিন্তু সব কিছুর উপর একটা অদ্ভুত ভয়ের ছাপ। তারা দিশাকে খাটের উপর শুইয়ে দিল। তখনও সে জ্ঞান হারিয়ে আছে। মীরা তার পাশে বসে তার কপালে হাত বুলিয়ে দিল। রিয়া ভয়ে কাঁপছে। এটা কি সত্যি সাহেবের ঘর? রিয়া ফিসফিস করে বলল। অর্ক টর্চের আলোয় চারপাশে দেখল। তার চোখে পড়ল দেওয়ালে একটা বিশাল তৈলচিত্র। ছবিতে একজন ইংরেজ সাহেব, মুখে হাসি, চোখে অদ্ভুত এক ঔজ্জ্বল্য। কিন্তু অর্ক দেখল সাহেবের গলায় একটা অদ্ভুত দাগ, যেন কেউ চেষ্টা করেছিল তার গলাটা কেটে ফেলতে। ছবিতে রক্ত নেই, কিন্তু তার মন যেন দেখতে পাচ্ছিল সে সাহেবের কাটা গলা থেকে রক্ত ঝরছে। তার হাতের সেই কুঠার। অর্কের শরীর শিউরে উঠল। বাইরের দরজার উপর ধূপধাপ শব্দ শুরু হলো। মনে হচ্ছে কিছু একটা প্রচণ্ড জোরে দরজায় আঘাত করছে। কাঠের পুরনো দরজাটা কেঁপে উঠছে। ছোট ছোট কাঠের কণা ঝরে পড়ছে তা থেকে। তাদের মনে হচ্ছে আর কিছুক্ষণ পরেই দরজাটা ভেঙে যাবে। ওর পক্ষে ভেতরে আসা সম্ভব না, তাই না? রিয়া ভীত কণ্ঠে প্রশ্ন করল। অর্ক জানে না। সে শুধু দেখছে দরজাটা কিভাবে কেঁপে উঠছে। তার মনে পড়ল হারাধন কাকার কথা। ওই সাহেব বড্ড রেগে আছে, ওকে জাগালে আপনাদের আর রক্ষা থাকবে না। তারা সেই প্ল্যান চেট করার জন্য এই ঘরে ঢুকেছিল, কিন্তু প্ল্যান চেট করার আগেই বিপদ তাদের গ্রাস করেছে। হঠাৎ করে দরজায় আঘাতের শব্দ থেমে গেল। একটা অস্বাভাবিক নীরবতা। এই নীরবতা যেন আরো ভয়ঙ্কর। তারা একে অপরের দিকে তাকালো। তাহলে কি সে চলে গেল? তাদের স্বস্তি বেশি স্থায়ী হলো না। হঠাৎ করেই ঘরের ভেতর তাপমাত্রা কয়েক ডিগ্রি কমে গেল। এক তীব্র হিম শীতল বাতাস যেন তাদের শরীর ভেদ করে চলে গেল। তাদের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। পচা মাংস আর রক্তের তীব্র দুর্গন্ধ আবার তাদের নাকে এসে লাগলো। এবার গন্ধটা যেন তাদের একদম পাশে থেকে আসছে। অর্ক
টর্চটা ঘুরিয়ে দেখল, কিছুই দেখা যাচ্ছে না। ঘরের প্রতিটি কোণা অন্ধকার, কিন্তু তারা অনুভব করতে পারল সেই অশুভ উপস্থিতি তাদের খুব কাছে। মীরা হঠাৎ চিৎকার করে উঠল, পিছনে পিছনে, অর্ক অর্ক, তোমার পিছনে, তোমার পিছনে। অর্ক দ্রুত পেছনে ঘুরতেই দেখল সেই প্রেতাত্মা তাদের ঘরের ভেতরেই দাঁড়িয়ে আছে। সে দরজা ভেঙে আসেনি, সে অন্য কোনো উপায়ে ভেতরে প্রবেশ করেছে। তার কাটা গলা থেকে তাজা রক্ত ঝরছে, যা ঘরের পুরনো মেঝেতে জমাট বাঁধছে। তার চোখ দুটো রক্তিম আভায় জ্বলছে, যা অন্ধকারে আরো বীভৎস দেখাচ্ছে। তার হাতে সেই কুঠার, যার ফলা থেকে তখনও তাজা রক্ত টপ টপ করে ঝরছে। প্রেতাত্মা কোনো শব্দ না করে ধীরে ধীরে অর্কের দিকে এগিয়ে গেল। তার প্রতিটি পদক্ষেপের সাথে সাথে মেঝেতে রক্তের ছাপ পড়ছে। অর্ক পেছনে সরতে সরতে আলমারির সাথে ধাক্কা খেল। তার বাঁচার কোনো পথ নেই। তুমি কেন এলে এখানে? সেই ঘর ঘরে আওয়াজ ভেসে এলো, যা তাদের মস্তিষ্কে ঝড় তুলছিল। অর্ক ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমরা আমরা কিছু জানি না, প্লিজ আমাদের ছেড়ে দাও। কিন্তু প্রেতাত্মার চোখে কোনো করুণা ছিল না। তার হাতে থাকা কুঠারটা সে তুলে ধরল। রিয়া আর মীরা ভয়ে দিশাকে ছেড়ে একপাশে সরে গেল। তাদের চোখে জল আর মুখে চিৎকার, কিন্তু তাদের গলা থেকে কোনো শব্দ বেরোচ্ছে না। একটা বীভৎস চিৎকারের শব্দে পুরো বাংলোটা কেঁপে গেল। অর্কের শরীর থেকে রক্ত ফিনকে দিয়ে বাইরে বেরিয়ে এলো, যা সেই ইংরেজ সাহেবের তৈলচিত্রের উপর ছিটকে পড়ল। তার দেহটা মাটিতে লুটিয়ে পড়ল, আর মাথাটা ছিটকে গিয়ে আলমারির গায়ে আছড়ে পড়ল। অর্কের চোখ দুটো তখনও খোলা, কিন্তু তাতে আর কোনো প্রাণের ছাপ নেই। কাটা গলা থেকে রক্ত ঝরে পড়ছে, যা ঘরের মেঝেতে জমাট বাঁধছে। রিয়া আর মীরা ভয়ে হিম হয়ে গেল। তাদের বন্ধু তাদের চোখের সামনে এভাবে নির্মমভাবে মারা গেল। তারা একে অপরের দিকে তাকালো। তাদের চোখে এখন শুধুই মৃত্যু ভয়। দিশা তখনও অজ্ঞান। সেই প্রেতাত্মা এবার তাদের দিকে ফিরল। তার রক্তিম চোখগুলো যেন তাদের আত্মাকে গ্রাস করতে চাইছে। তার কাটা গলা থেকে তখনও রক্ত ঝরছে, যা তার বীভৎসতাকে আরো বাড়িয়ে দিয়েছে। তার হাতে থাকা কুঠারটা যেন আরো রক্ত পিপাসু হয়ে উঠেছে। বাইরে তখন ঝড় বৃষ্টি আরো তীব্র হয়ে উঠেছে। বিদ্যুতের ঝলকানিতে যখন ঘরের ভেতরটা আলোকিত হচ্ছে, তখন সেই প্রেতাত্মার বীভৎস মুখটা আরো স্পষ্ট দেখা যাচ্ছে। তার অট্টহাসি যেন বাতাসে ভেসে বেড়াচ্ছে। রিয়া আর মীরা বুঝতে পারল তাদের বাঁচার আর কোনো আশা নেই। তারা একে অপরের হাত ধরে ভয়ে কাঁপছে। তাদের জীবনের শেষ মুহূর্ত উপস্থিত। অর্কর বীভৎস মৃত্যুর পর রিয়া আর মীরা ভয়ে পাথরের মূর্তির মতো দাঁড়িয়েছিল। তাদের চোখ থেকে অঝোর ধারায় জল গড়িয়ে পড়ছে। দিশা তখনও খাটের উপর অজ্ঞান হয়ে শুয়ে আছে। হয়তো এটাই তার জন্য স্বস্তির কারণ। সাহেবের প্রেতাত্মা ধীর পায়ে তাদের দিকে এগিয়ে এলো। তার চোখ থেকে ঠিকরে বেরোচ্ছে এক পৈশাচিক আভা, আর তার কাটা গলা থেকে গড়িয়ে পড়ছে তাজা রক্ত। কুঠারটা তার হাতে ধরা, যার ধারালো ফলা থেকে রক্তের ফোঁটা ঝরে মেঝেতে এক ভয়ানক আলপনা তৈরি করছে। ঘরের ভেতরটা হিম শীতল হয়ে উঠেছে। পচা মাংস আর রক্তের তীব্র দুর্গন্ধ তাদের শ্বাস রোধ করে দিচ্ছিল। বাইরে ঝড়ের তাণ্ডব আরো বেড়েছে। বজ্রপাতের বিকট শব্দে বাংলোটা কেঁপে উঠছে, যেন নিজেও ভয়ে আর্তনাদ করছে। গাছের ডালপালা জানালার কাঁচের উপর আছড়ে পড়ছে, আর জানালার ফাঁক দিয়ে হু হু করে ঢুকছে ঠান্ডা বাতাস।
আমরা আমরা কিছু করিনি। মীরা কোনো মতে ফিস ফিস করে বলল। তার গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না, কিন্তু প্রেতাত্মার মুখে কোনো ভাবান্তর নেই। তার রক্তিম চোখ দুটো শুধু তাদের দিকেই তাকিয়ে আছে। মীরা ভয়ে চিৎকার করে উঠল, না না, প্লিজ 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 আমাদের বেরো না, প্লিজ আমাদের বেরো না। প্রেতাত্মা তার কুঠারটা তুলে ধরল। রিয়া আর মীরা একে অপরের হাত শক্ত করে চেপে ধরল। তাদের মনে হলো এটাই শেষ মুহূর্ত। তাদের চোখের সামনে সায়ান আর অর্কের বীভৎস পরিণতি ভেসে উঠল। মীরা চোখ বন্ধ করে ফেলল। রিয়া তার দিকে ভয়ে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। একটা তীক্ষ্ণ আর্তনাদ পুরো বাংলোর ভেতর প্রতিধ্বনিত হলো। মীরার গলা থেকে রক্ত ফিনকি দিয়ে বেরোল, যা ঘরের পুরনো আসবাবপত্র আর দেওয়ালে ছিটকে পড়ল। তার দেহটা মাটিতে লুটিয়ে পড়ল। তার মাথাটা ছিটকে গিয়ে খাটের পায়ার সাথে ধাক্কা খেল। চোখ দুটো খোলা, তাতে তখনও এক নিদারুণ ভয়। গলার কাটা অংশটা থেকে রক্ত ফিনকি দিয়ে ঝরছে, যা মুহূর্তের মধ্যে ঘরের মেঝেটাকে রক্তে রাঙিয়ে দিল। রিয়া ভয়ে চিৎকার করে উঠল, মীরা না! তার বন্ধু তার চোখের সামনে এভাবে মারা গেল। রিয়ার জ্ঞান হারানোর উপক্রম। সে শুধু তাকিয়ে আছে মীরার নিথর দেহের দিকে আর সেই প্রেতাত্মার দিকে। সাহেবের প্রেতাত্মা এবার রিয়ার দিকে ফিরল। তার হাতে সেই রক্তমাখা কুঠার। তার চোখের আগুন যেন আরো তীব্র হয়ে জ্বলছে। তার কাটা গলা থেকে তখনও রক্ত ঝরছে, যা তার বীভৎসতাকে আরো বাড়িয়ে দিয়েছে। রিয়া জানে তার পালা এসেছে। সে দ্রুত মীরার পাশে অজ্ঞান হয়ে পড়ে থাকা দিশার দিকে তাকালো। দিশা তখনও কোনো কিছু বুঝতে পারছে না। হয়তো এটাই ভালো। রিয়া প্রাণপণে দৌড়ানোর চেষ্টা করল। সে নিজেকে বাঁচাতে চায়, সে বাঁচার শেষ চেষ্টা করবে। সে জানে এই প্রেতাত্মার হাত থেকে তার বাঁচার কোনো উপায় নেই, কিন্তু সে চেষ্টা করবে। সে দ্রুত ঘর থেকে বের হওয়ার জন্য দরজাটার দিকে দৌড়ালো। তার মনে শুধু একটাই চিন্তা, দিশাকে বাঁচাতে হবে। কিন্তু প্রেতাত্মা তার থেকেও দ্রুত ছিল। সে রিয়াকে এক মুহূর্তেই ধরে ফেলল। রিয়া ছিটকে গিয়ে টেবিলের সাথে ধাক্কা খেল। মাথা ঘুরে গেল তার। সেই প্রেতাত্মা তাকে টেনে তুলল। তার ঠান্ডা বীভৎস হাতের ছোঁয়ায় রিয়া ভয়ে জমে গেল। পচা গন্ধটা তার নিঃশ্বাস বন্ধ করে দিচ্ছিল। পালিয়ে যাবে কোথায়? সেই ঘর ঘরে আওয়াজ আবার ভেসে এলো। প্রেতাত্মার মুখটা রিয়ার মুখের খুব কাছে চলে এলো। তার রক্তিম চোখ দুটো রিয়ার চোখে চোখ রাখল। রিয়া স্পষ্ট দেখতে পেল সে চোখের গভীরে লুকিয়ে আছে শত বছরের পুরনো ঘৃণা আর প্রতিশোধের আগুন। রিয়া চোখ বন্ধ করে নিল। সে তার জীবনের শেষ মুহূর্তের জন্য অপেক্ষা করছিল। তার মনে পড়ছিল তাদের দার্জিলিং আসার পরিকল্পনা। এই ট্রিপ নিয়ে তাদের কত পরিকল্পনা ছিল, আর আজ সেই স্বপ্ন এক বিভীষিকাময় দুঃস্বপ্নে পরিণত হয়েছে। এক বিকট শব্দে রিয়ার গলা থেকে রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে এলো, যা ঘরের দেওয়াল আর তৈলচিত্রের উপর ছিটকে পড়ল। তার দেহটা মাটিতে লুটিয়ে পড়ল, আর মাথাটা ছিটকে গিয়ে আলমারির পাশে আটকে গেল। চোখ দুটো খোলা, তাতে তখনও এক নিদারুণ যন্ত্রণা। গলার কাটা অংশটা থেকে রক্ত ঝরে পড়ছিল, যা মুহূর্তের মধ্যে ঘরের মেঝেটাকে রক্তের পুকুরে পরিণত করল। সাহেবের প্রেতাত্মা ধীরে ধীরে দাঁড়িয়ে থাকা দিশার দিকে ফিরল। তার চোখ এখন দিশার দিকে। তখনও অজ্ঞান দিশা খাটের উপর শুয়ে আছে, তার কপালে মৃদু ঘামের ফোঁটা। প্রেতাত্মা কুঠারটা নিচে রাখল। সে দিশার দিকে এগিয়ে এলো। তার চোখে এক অদ্ভুত ঔজ্জ্বল্য। প্রতিশোধের আগুন তার চোখ থেকে ঠিকরে পড়ছে।
ঘরের প্রতিটি কোণা যেন প্রেতাত্মার অট্ট হাসিতে ভরে উঠছে। সে দিশার কাছে গিয়ে দাঁড়ালো, তার ঠান্ডা হাতটা দিশার কপালে রাখল। দিশা হঠাৎ করেই চোখ খুলল। সে প্রেতাত্মার দিকে তাকালো। তার চোখ তখনও খোলাটে, কিন্তু সে বুঝতে পারল কিছু একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। তার পাশে অর্ক, রিয়া আর মীরার নিথর দেহ পড়ে আছে। চারপাশে রক্ত আর পচা গন্ধ তাকে বমি বমি ভাব এনে দিল। সে ভয়ে চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। প্রেতাত্মা দিশার দিকে তাকিয়ে হাসল। সে হাসি বীভৎস, পৈশাচিক। তার কাটা গলা থেকে রক্ত তখনও ঝরছে। সে তার হাতটা দিশার গলা থেকে সরিয়ে নিল। তারপর সে ঘরের এক কোণায় গিয়ে দাঁড়িয়ে অদৃশ্য হয়ে গেল। দিশা আতঙ্কে কাঁপছে, তার শরীর অবশ হয়ে গেছে। সে চোখের সামনে যা দেখছে তা বিশ্বাস করতে পারছে না। তার বন্ধুরা মৃত, তারা সবাই বীভৎসভাবে মারা গেছে। সে বুঝতে পারল সে একা। এই ভয়ঙ্কর বাংলোতে সে একা। বাইরে তখন ঝড়ের তাণ্ডব কিছুটা কমে এসেছে, কিন্তু বৃষ্টির ফোঁটা তখনও জানালার কাঁচের উপর আছড়ে পড়ছে। বিদ্যুতের ঝলকানি মাঝে মাঝে বাংলোটাকে আলোকিত করে তুলছে, আর সেই আলোয় দিশা দেখতে পাচ্ছে ঘরের মেঝেতে পড়ে থাকা তার বন্ধুদের নিথর দেহ। দিশা কোনো মতে খাটের উপর থেকে নেমে এলো। তার পা কাঁপছে। সে জানে না কি করবে। সে শুধু পালাতে চায় এই বাংলো থেকে, এই ভয়ঙ্কর জায়গা থেকে। সে পালাতে চায়, কিন্তু কোথায় যাবে? ঘরের মেঝেতে রক্তে ভেজা কুঠারটা পড়ে আছে। তার বন্ধুদের মৃতদেহ চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। দিশা ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল। দরজাটা তখনও বন্ধ। সে কোনো মতে দরজাটাকে খুলতে পারল না। তার মনে হলো সেখানে আটকা পড়ে গেছে। এই অভিশপ্ত বাংলো তাকে বাঁচতে দেবে না। সে শুনতে পেল বাংলোর বাইরে থেকে একটা বীভৎস পৈশাচিক অট্টহাসির শব্দ ভেসে আসছে। সে হাসি যেন বাতাসে মিশে আছে, তার কানের পর্দায় আঘাত হানছে। সে হাসি যেন বলছে, তুমি পালাতে পারবে না, তুমি একা, আর তুমিও মরবে। অজ্ঞান অবস্থা থেকে ফিরে এসে দিশা নিজেকে এক ভয়াবহ বাস্তবের মুখোমুখি দেখতে পেল। ঘরের মেঝেতে তার প্রিয় 3 বন্ধুর নিথর দেহ পড়ে আছে, রক্তে মাখামাখি। তাদের গলা কাটা, চোখগুলো তখনও খোলা, যেন এক নিদারুণ যন্ত্রণা নিয়ে তার দিকে তাকিয়ে আছে। পচা মাংস আর রক্তের তীব্র গন্ধে তার বমি আসছিল। বাইরে তখনও বৃষ্টির রেশ, কিন্তু ঝড়ের উন্মত্ততা কিছুটা কমেছে। বিদ্যুতের ঝলকানি মাঝে মাঝে বাংলোর অন্ধকার দূর করে এক পৈশাচিক দৃশ্য তৈরি করছে। দিশা কাঁপতে কাঁপতে খাটের উপর থেকে নেমে এলো। তার পা যেন অবশ হয়ে আসছে, কিন্তু তার মন চাইছে এই অভিশপ্ত বাংলো থেকে পালাতে। তার চোখে স্পষ্ট আতঙ্ক। সে কোনো মতে হামাগুড়ি দিয়ে দরজার দিকে এগিয়ে গেল। দরজাটা তখনও বন্ধ। সে প্রাণপণে ধাক্কা দিতে লাগলো, কিন্তু দরজা খুলল না। তার মনে হলো সেখানে আটকা পড়ে আছে। এই অভিশপ্ত বাংলো তাকে বাঁচতে দেবে না। তার মনে পড়ল তাদের আসার আগে হারাধন কাকার কথাগুলো। ওই সাহেব বড্ড রেগে আছে, ওকে জাগালে আপনাদের আর রক্ষা থাকবে না। আর অর্কের সেই কথা, আমরা তো ওখানে প্ল্যান সেট করতে যাচ্ছি, দেখি আপনাদের সাহেব ভূত আমাদের সাথে কথা বলে কিনা। এখন তার মনে হচ্ছে যদি তারা না আসতো, যদি তারা হারাধন কাকার কথা শুনতো। কিন্তু অনুশোচনার এখন আর সময় নেই। হঠাৎ করেই
দিশার চোখে পড়ল ঘরের এক কোণায় আলমারির পাশে একটা ছোট টেবিলের ওপর একটা পুরনো মোটা মোমবাতি আর দেশলাই রাখা আছে। তার মনে হলো এই অন্ধকার ঘরে মোমবাতির আলো হয়তো তাকে কিছুটা স্বস্তি দেবে। সে কোনো মতে সেদিকে হামাগুড়ি দিয়ে গেল। তার হাত কাঁপছিল, তবুও সে দেশলাইটা জ্বালিয়ে মোমবাতিটা ধরালো। মোমবাতির মৃদু আলোয় ঘরের ভেতরের বীভৎসতা আরো স্পষ্ট হয়ে উঠল। তর্ক, রিয়া আর মীরার নিথর দেহগুলো যেন তাকে বিদ্রুপ করছে। দিশা ভয়ে চোখ বন্ধ করে ফেলল। তার মনে হলো সে পাগল হয়ে যাবে। কিন্তু তখনই তার কানে এলো এক ফিসফিসানি শব্দ, খুব ক্ষীণ কিন্তু স্পষ্ট। শব্দটা যেন ঘরের দেওয়াল ফুঁড়ে বেরিয়ে আসছে। দিশা, দিশা। দিশা চমকে উঠল। এটা কিসের শব্দ? ভূত? না, তার মনের ভুল। সে ভয়ে চারপাশে তাকালো। মোমবাতির আলোয় কোনো ছায়া দেখা যাচ্ছে না। তার মনে হলো ঘরের প্রতিটি কোণায় যেন কেউ লুকিয়ে আছে। তার নিঃশ্বাস ভারী হয়ে উঠল। হঠাৎ করেই মোমবাতির শিখাটা দপ করে উঠল, যেন কোনো অদৃশ্য বাতাস এসে তাকে নিভিয়ে দিতে চাইছে। দিশা দ্রুত হাত দিয়ে শিখাটাকে বাঁচানোর চেষ্টা করল। ঠিক তখনই তার চোখ পড়ল দেওয়ালের সেই ইংরেজ সাহেবের তৈলচিত্রের দিকে। মোমবাতির আলোয় ছবিটা যেন জীবন্ত হয়ে উঠেছে। সাহেবের চোখ দুটো যেন তার দিকেই তাকিয়ে আছে। দিশার মনে হলো ছবিটা হাসছে, এক বীভৎস হাসি। তার মনে পড়ল অর্ঘের মৃত্যুর পর তার রক্ত ওই ছবিটার উপর ছিটকে পড়েছিল। ছবিটার গলার কাছে রক্তের দাগটা তখনও স্পষ্ট, যেন সাহেবের কাটা গলার রক্ত আবার ফিরে এসেছে তার দেহে। দিশা আতঙ্কে পিছিয়ে গেল। সে অনুভব করল কেউ তার পেছনে দাঁড়িয়ে আছে। একটা ঠান্ডা ভেজা হাতের স্পর্শ তার কাঁধে অনুভব করল। পচা মাংস আর রক্তের তীব্র গন্ধটা আবার তার নাকে এলো। তার শ্বাস রুদ্ধ হয়ে যাচ্ছিল। সে ধীরে ধীরে পিছনে ফিরল। মোমবাতির আলোয় সে দেখল সেই ইংরেজ সাহেবের প্রেতাত্মা তার পেছনে দাঁড়িয়ে আছে। তার কাটা গলা থেকে রক্ত তখনও ঝরছে, যা তার পুরনো পোশাকে নতুন করে দাগ তৈরি করছে। তার চোখ দুটো রক্তিম আভায় জ্বলজ্বল করছে। তার হাতে সেই কুঠার, যার ফলা থেকে তখনও তাজা রক্ত ঝরে পড়ছে। দিশার মুখ থেকে একটা চিৎকার বেরিয়ে এলো, কিন্তু কোনো শব্দ বেরোলো না। তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। সে শুধু তাকিয়ে আছে প্রেতাত্মার দিকে। প্রেতাত্মা তার মুখটা দিশার খুব কাছে নিয়ে এলো। পচা গন্ধটা অসহ্য। তার ঘর ঘরে আওয়াজটা এবার আরো স্পষ্ট। তুমিও মরবে দিশা। দিশা চোখ বন্ধ করে ফেলল। তার মনে হলো এই শেষ। তার বন্ধুদের মতোই তারও গলা কাটা যাবে। সে মৃত্যুর জন্য অপেক্ষা করছিল, কিন্তু প্রেতাত্মা তার উপর আক্রমণ করল না। সে হঠাৎ করেই একটা বীভৎস অট্টহাসি হাসল। হাসিটা এত ভয়ঙ্কর ছিল যে দিশার কানের পর্দা ফেটে যাওয়ার উপক্রম হলো। হাসিটা যেন বাংলোর প্রতিটা কোণায় প্রতিধ্বনিত হলো। তারপর প্রেতাত্মা পিছিয়ে গেল। সে ঘরের এক কোণায় অদৃশ্য হয়ে গেল, ঠিক যেমনটা রিয়া আর অর্কের মৃত্যুর সময় হয়েছিল। দিশা ভয়ে কাঁপছে। সে বুঝতে পারছে না কি হচ্ছে, কেন সে তাকে মারল না। সে ভয়ে ভয়ে মোমবাতিটা নিয়ে ঘরের চারপাশে দেখল। সবকিছু অন্ধকার, শুধু মোমবাতির মৃদু আলো। হঠাৎ তার চোখে পড়ল টেবিলের উপর রাখা সাহেবের পুরনো বইগুলো। তার মনে হলো হয়তো এই বইগুলোতে কোনো উত্তর লুকিয়ে আছে। সে কাঁপতে কাঁপতে বইগুলোর কাছে গেল।
একটা পুরনো চামড়ার বাঁধাই করা ডায়েরি তার চোখে পড়ল। তার পাতাগুলো হলদেটে হয়ে গেছে। দিশা হাত বাড়িয়ে ডায়েরিটা ধরল। তার মনে হলো ডায়েরিটা ঠান্ডা, যেন বরফ। সে ডায়েরিটা খুলল। প্রথম পাতায় লেখা, জেমস উইলিয়ামস, 1920। ডায়েরির ভেতরে লেখাগুলো পুরনো ইংরেজি অক্ষরে লেখা। দিশা দ্রুত পাতা উল্টাতে লাগলো। তার চোখে পড়ল কিছু আঁকা ছবি আর কিছু তারিখ। হঠাৎ একটা পাতায় তার চোখ আটকে গেল। সেখানে লেখা আছে, আমার স্ত্রী, সে আমাকে ছেড়ে চলে গেল। আমার এই বাংলো, সেও আমাকে চায় না। আমি প্রতিশোধ নেব সবার উপর যারা আমাকে ধোঁকা দিয়েছে। দিশা আরো কিছু পাতা উল্টাতে লাগলো। এক জায়গায় লেখা আছে, আজ আমি প্ল্যান সেট করলাম। তারা আমাকে জাগিয়েছিল, এখন আমি তাদের শেষ করব এক এক করে। আমার এই কুঠার তাদের গলা কাটবে। দিশা আতঙ্কে ডায়েরিটা ফেলে দিল। তার মানে সাহেব নিজেই প্ল্যান সেট করে কাউকে জাগিয়েছিল, আর সেই আত্মা প্রতিশোধ নিচ্ছে। কিন্তু কেন? আর সাহেবকেই বা কে খুন করেছিল? তার চোখ পড়ল পরের পাতায়। সেখানে একটা ছবি আঁকা আছে। একটা লোক, তার হাতে কুঠার, আর তার সামনে একজন মহিলার কাটা গলা। ছবির নিচে লেখা, আমার স্ত্রী, সে আমাকে ছেড়ে চলে গেল, তাকে আমি শেষ করলাম। দিশার মাথা ঘুরে গেল। তাহলে সাহেব নিজেই তার স্ত্রীকে খুন করেছিল। তাহলে সেই কাটা গলার ভূত কে? সাহেবের আত্মা নাকি তার স্ত্রীর আত্মা? তার মনে পড়ল হারাধন কাকার কথা। সাহেবকে কুপিয়ে খুন করা হয়েছিল। তার গলা কাটা দেহটা ওই বাংলোর কার্নিস থেকে বেরিয়ে আসা রডের সাথে ঝুলছিল। তাহলে সাহেবই কি সেই ভূত, নাকি অন্য কেউ? হঠাৎ তার কানে এলো সেই ঘর ঘরে হাসি। এবার হাসিটা আরো স্পষ্ট, আরো কাছে। বুঝতে পারছো দিশা? তুমিও জানবে। দিশা ভয়ে কুঁকড়ে গেল। সে জানে না কি করবে। এই বাংলোর প্রতিটা কোণা যেন তাকে ক্রাশ করতে চাইছে। সে মোমবাতিটা নিয়ে দ্রুত ডায়েরিটা আবার খুলল। শেষ পাতায় লেখা আছে, কেউ এখানে শান্তি পাবে না। আমার আত্মা এই বাংলো ছেড়ে যাবে না। যারা এখানে আসবে তাদেরও সেই একই পরিণতি হবে। দিশা ডায়েরিটা ফেলে দিল। তার মনে হলো সে আর এক মুহূর্ত এখানে থাকবে না। সে শত চেষ্টা করেও দরজাটা খুলতে পারল না। সে জানে প্রেতাত্মা তাকে বাঁচতে দেবে না, কিন্তু সে লড়াই করবে, সে পালাতে চেষ্টা করবে। বাইরে তখন ভোর হতে শুরু করেছে, কিন্তু বাংলোর ভেতরটা তখনও অন্ধকারে ডুবে আছে। আর বন্ধুদের মৃতদেহগুলো তখনও ঘরের মেঝেতে পড়ে আছে। তাদের চোখগুলো এখনো খোলা। দিশা বুঝতে পারছে তার সময় শেষ হয়ে আসছে। ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি, কিন্তু বাংলোর ভেতরের বিভীষিকা তখনও তার চরম রূপে বিরাজমান। দিশা কাঁপতে কাঁপতে ডায়েরিটা ফেলে দিল। তার মনে হলো সে যেন এক ভয়ঙ্কর চক্রের মধ্যে আটকা পড়েছে, যেখান থেকে তার মুক্তি নেই। সাহেবের ডায়েরিটা থেকে সে জানতে পেরেছে এক ভয়ঙ্কর সত্য। এই প্রেতাত্মা সাহেবের নিজেরই। সে তার স্ত্রীকে খুন করে প্রতিশোধ নিয়েছিল, আর এখন যারা তার বাংলোতে আসছে তাদেরও একই পরিণতি হচ্ছে। কিন্তু সাহেবের গলায় কাটা দাগ কেন? আর সেই রড থেকে ঝুলে থাকা গলা কাটা দেহটি কার ছিল? এই প্রশ্নগুলো তার মাথায় ঘুরপাক খাচ্ছিল, কিন্তু উত্তর খোঁজার সময় তার ছিল না। ঘরের মেঝেতে তার বন্ধুদের নিথর দেহ,
চারপাশে জমাট বাঁধা রক্ত আর পচা মাংসের বীভৎস গন্ধ। মোমবাতির শিখাটা কাঁপছে, যেন তার জীবনের শেষ মুহূর্ত ঘনিয়ে আসছে। বাইরে তখনও বৃষ্টি পড়ছে টিপ টিপ করে, আর গাছের ডালপালা জানালার কাঁচের উপর ঘষা খাচ্ছে এক ভুতুড়ে শব্দ করে। দিশা জানত সে আটকা পড়েছে, দরজা বন্ধ, আর প্রেতাত্মা তাকে বাঁচতে দেবে না। কিন্তু তার ভেতরে একটা জেদ কাজ করছিল। সে একা, কিন্তু সে লড়াই করবে, সে পালাতে চেষ্টা করবে। তার মনে পড়ল এই বাংলোর কার্নিস থেকে নাকি সাহেবের কলা কাটা দেহ ঝুলেছিল। তাহলে হয়তো বাইরে যাওয়ার কোনো পথ আছে। সে দ্রুত মোমবাতি হাতে নিয়ে ঘরের জানলাগুলোর দিকে তাকালো। প্রতিটি জানালা লোহার রড দিয়ে বন্ধ, আর কাঁচগুলো ভাঙা। তার মনে হলো কোনো আশা নেই। হঠাৎ তার চোখ পড়ল ঘরের এক কোণায় একটা বিশাল কাঠের আলমারি। আলমারিটার দরজা অর্ধেক খোলা। দিশা কোনো মতে সেদিকে হামাগুড়ি দিয়ে এগোলো। তার মনে হলো হয়তো এর ভিতরে কিছু একটা লুকিয়ে আছে যা তাকে বাঁচাতে পারে। আলমারিটা খুলতেই এক তীব্র স্যাঁতস্যাঁতে বাতাস তার নাকে এলো। ভেতরে পুরনো জামা কাপড় আর ভাঙা আসবাবপত্রের টুকরো স্তূপ করা আছে। দিশা সাবধানে ভেতরের জিনিসগুলো সরিয়ে দেখতে লাগলো। তার মন বলছিল এখানে কিছু একটা আছে। তার হাত একটা ঠান্ডা কঠিন বস্তুর উপর গিয়ে পড়ল। সে ভয়ে হাত সরিয়ে নিল। তারপর সাহস করে মোমবাতিটা একটু কাছে নিয়ে গেল। সে দেখল আলমারির ভেতরে একটা ছোট কাঠের বাক্স রাখা আছে। বাক্সটা পুরনো, আর তার উপর ধুলোর আস্তরণ। দিশা কাঁপতে কাঁপতে বাক্সটা খুলল। ভেতরে কিছু পুরনো কাগজপত্র আর একটা মূর্ছে ধরা চাবি। কাগজপত্রগুলো হাতে নিয়ে সে দেখল সেগুলো সব পুরনো বিল আর চিঠি, কিন্তু তার নিচে ছিল একটা হাতে আঁকা নকশা, বাংলোর নকশা। নকশাটা দেখে দিশার চোখ বড় বড় হয়ে গেল। নকশার এক কোণায় একটা গোপন পথ চিহ্নিত করা আছে। পথটা নাকি বাংলোর ফায়ার প্লেসের পেছন থেকে শুরু হয়েছে আর শেষ হয়েছে বাংলোর পেছনের জঙ্গলে। নকশার নিচে ছোট করে লেখা জরুরি নির্গমন পথ। দিশার চোখে আশার ঝলক। তাহলে বাঁচার পথ আছে। সে দ্রুত মোমবাতিটা হাতে নিয়ে নকশাটা নিয়ে ফায়ার প্লেসের দিকে দৌড়ালো। তার মনে হলো এটাই তার শেষ সুযোগ। ফায়ার প্লেসের দিকে যেতেই তার নাকে আবার সেই পচা মাংস আর রক্তের তীব্র গন্ধটা ভেসে এলো। সে দেখল ফায়ার প্লেসের ভেতরের আগুন নিভে গেছে, কিন্তু সেখান থেকে এক গাঢ় কালো ধোঁয়া বেরিয়ে আসছে। দিশা মোমবাতির আলোয় ফায়ার প্লেসের পেছনের দরজাটা দেখতে লাগলো। নকশায় যেমনটা দেখানো হয়েছিল, একটা পাথরের স্ল্যাব, একটু আলগা। সে সর্বশক্তি দিয়ে স্ল্যাবটা সরাতে চেষ্টা করল। পাথরের স্ল্যাবটা বেশ ভারী ছিল, কিন্তু তার বাঁচার জেদ তাকে শক্তি যোগাচ্ছিল। যখন সে স্ল্যাবটা সরাতে পারল, তখন সে দেখল পেছনে একটা অন্ধকার সুড়ঙ্গ পথ। বাতাস ঢুকে না পড়ায় সুড়ঙ্গের ভেতরটা স্যাঁতস্যাঁতে আর দম বন্ধ করা। দিশা জানে না এই সুড়ঙ্গটা তাকে ঠিক কোথায় নিয়ে যাবে, কিন্তু সে জানে এটাই তার একমাত্র বাঁচার পথ। সে সুড়ঙ্গের ভেতরে ঢুকল। পেছনে ফিরে বন্ধুদের নিথর দেহের দিকে একবার তাকালো। তারপর সে দ্রুত হামাগুড়ি দিয়ে ভেতরে যেতে লাগলো। সুড়ঙ্গটা অন্ধকার আর ঠান্ডা, বাতাস যেন ফুসফুসকে চেপে ধরছিল। সে মোমবাতিটা সামনে ধরে হামাগুড়ি দিচ্ছিল। সুড়ঙ্গের দেওয়ালগুলো স্যাঁতস্যাঁতে আর মাটি পিচ্ছিল। তার মনে হলো সে অনন্তকাল ধরে হামাগুড়ি দিচ্ছে। তার হাত পা ব্যথা করছে, কিন্তু সে থামল না। তার মনে শুধু একটাই চিন্তা, বাঁচতে হবে। হঠাৎ সে শুনতে পেল পেছনে পদশব্দ, ধীর কিন্তু স্পষ্ট। সে ঘর ঘরে হাসির শব্দ তার কানে ভেসে এলো। দিশা বুঝতে পারল
সেই প্রেতাত্মা তার পিছু নিয়েছে। সে আরো দ্রুত হামাগুড়ি দিতে লাগলো। তার হৃৎপিণ্ড দ্রুত তালে ধড়ফড় করছিল। সুড়ঙ্গের শেষ প্রান্তে একটা ছোট কাঠের দরজা দেখা গেল। দিশা মরিয়া হয়ে সেদিকে হামাগুড়ি দিল। তার মনে হলো সে আর এক মুহূর্তও পারবে না। যখন সে দরজার কাছে পৌঁছালো তখন সে দেখল দরজাটা বাইরে থেকে বন্ধ। তার মনে হলো সে আবার ফাঁদে পড়েছে। সে হতাশায় চিৎকার করে উঠল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। হঠাৎ সে শুনতে পেল দরজার ওপাশ থেকে একটা কুকুরের ডাক, খুব ক্ষীণ কিন্তু স্পষ্ট। দিশা বুঝতে পারল সে বাংলোর বাইরে চলে এসেছে। এই দরজাটা হয়তো বাংলোর পেছনে উঠানে যায়। সে মরিয়া হয়ে দরজায় ধাক্কা দিতে লাগলো। তার হাতে থাকা মরচে ধরা চাবিটার কথা তার মনে পড়ল। সে দ্রুত চাবিটা বের করে দরজার তালাতে ঢোকালো। চাবিটা ঠিক ফিট করলো। একটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে তালাটা খুলে গেল। দিশা দ্রুত দরজাটা খুলে বাইরে বেরিয়ে এলো। সে দেখল বাংলোর পেছনের উঠানে দাঁড়িয়ে আছে। তার সামনে ঘন জঙ্গল, বাতাস ঠান্ডা, আর বৃষ্টির ফোঁটা তার মুখে পড়ছে। সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে বাংলো থেকে বেরিয়ে এসেছে, কিন্তু তার স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হলো না। সে শুনতে পেল সুড়ঙ্গের ভেতর থেকে সেই ঘর ঘরে হাসির শব্দ ভেসে আসছে। সে দ্রুত পেছনে ফিরল। সে দেখল সেই প্রেতাত্মা সুড়ঙ্গের মুখ থেকে বেরিয়ে আসছে। তার কাটা গলা থেকে তখনও রক্ত ঝরছে, আর তার রক্তিম চোখ দুটো দিশার দিকে তাকিয়ে আছে। তার হাতে সেই কুঠার। দিশা আর এক মুহূর্ত দেরি করল না। সে দ্রুত জঙ্গলের দিকে দৌড়ালো। ঘন জঙ্গল, উঁচু গাছপালা আর অন্ধকার পথ। সে শুধু দৌড়াচ্ছিল। পেছনে ফিরে তাকানোর সাহস তার ছিল না। তার মনে হলো সে অনন্তকাল ধরে দৌড়াচ্ছে। তার পা ব্যথা করছে, তার শরীর অবশ হয়ে আসছে, কিন্তু সে থামল না। সে শুধু বাঁচতে চায়। জঙ্গলের ভেতরের পথ পিচ্ছিল আর দুর্গম। গাছের ডালপালা তার গায়ে আঁচড় কাটছিল। সে পড়ে যাচ্ছিল বারবার, কিন্তু আবার উঠে দৌড় দিচ্ছিল। তার কানে সেই প্রেতাত্মার পদশব্দ আর ঘর ঘরে হাসির শব্দ ভেসে আসছিল। হঠাৎ সে দেখল দূরে একটা আবছা আলো, সম্ভবত রাস্তা। দিশা নতুন করে শক্তি পেল। সে দ্রুত আলোর দিকে দৌড়ালো। যখন সে রাস্তার কাছে পৌঁছালো তখন সে দেখল একটা পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে। পুলিশ অফিসাররা টর্চ জ্বালিয়ে কিছু একটা খুঁজছে। দিশা সর্বশক্তি দিয়ে চিৎকার করে উঠল, বাঁচাও, বাঁচাও আমাকে। পুলিশ অফিসাররা চমকে উঠল। তারা দিশার দিকে টর্চের আলো ফেলল। দিশা জীর্ণ রক্তমাখা পোশাকে। তার মুখ ভয়ে ফ্যাকাশে, তার চুল এলোমেলো, আর তার চোখে এক নিদারুণ আতঙ্ক। তারা দ্রুত দিশার দিকে ছুটে এলো। কি হয়েছে? তুমি কে? দিশা ভয়ে কাঁপতে কাঁপতে বলল, বাংলো, ওখানে আমার বন্ধুরা সবাই মারা গেছে, সবাই মারা গেছে। পুলিশ অফিসাররা একে অপরের দিকে তাকালো। তাদের চোখে এক অদ্ভুত অবিশ্বাস, কিন্তু দিশার অবস্থা দেখে তারা বুঝল কিছু একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। হঠাৎ করেই জঙ্গলের ভেতর থেকে এক বীভৎস পৈশাচিক অট্টহাসির শব্দ ভেসে এলো। হাসিটা এত ভয়ঙ্কর ছিল যে পুলিশ অফিসাররাও চমকে উঠল। তাদের গায়ে কাঁটা দিল। তারা টর্চ জ্বালিয়ে জঙ্গলের দিকে তাকালো, কিন্তু কিছুই দেখা গেল না। দিশা জানে সেই প্রেতাত্মা এখনো জঙ্গলে আছে। সে এখনো তাকে তাড়া করছে। সে জানে এই অভিশপ্ত বাংলো তাকে শান্তি দেবে না। পুলিশ অফিসাররা দিশাকে দ্রুত গাড়িতে তুলল। তারা জানত
তাদের এক ভয়ঙ্কর কেসের মুখোমুখি হতে হচ্ছে। পুলিশের গাড়িতে দিশা যখন কলকাতার দিকে ফিরছিল, তখন তার শরীর যেন সম্পূর্ণ অবশ হয়ে গিয়েছিল। তার চোখ দুটো তখনও স্থির, তাতে এক নিদারুণ আতঙ্ক। তার পোশাক রক্তে মাখা, চুল এলোমেলো, আর মুখটা ফ্যাকাশে। পুলিশ অফিসাররা তাকে নানান প্রশ্ন করছিল, কিন্তু দিশার গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না। সে শুধু দেখছিল কিভাবে ভোরের আলোয় দার্জিলিংয়ের চেনা প্রকৃতিও তার কাছে এক ভয়াল রূপে ধরা দিচ্ছে। রাস্তার দুপাশে পাইন গাছগুলো যেন তাকে বিদ্রুপ করছে, আর পাহাড়ের চূড়াগুলো যেন তার দিকে তাকিয়ে হাসছে। গাড়ির ভেতরেও সেই পচা মাংস আর রক্তের তীব্র গন্ধটা তার নাকে ভাসছিল, যেন সাহেব ভূত তার সঙ্গ ছাড়েনি। তার কানে বারবার ভেসে আসছিল সায়ান, অর্ক, রিয়া আর মীরার বীভৎস আর্তনাদ, আর সেই কাটা গলার প্রেতাত্মার পৈশাচিক অট্ট হাসি। সে জানে এই ঘটনা তার জীবনকে চিরতরে বদলে দেবে। কলকাতায় ফিরে আসার পর পুলিশ দিশাকে সরাসরি হাসপাতালে নিয়ে গেল। তার শারীরিক অবস্থা গুরুতর না হলেও মানসিক অবস্থা ছিল চরম বিপর্যয়ের মুখে। সে কোনো কথা বলছিল না, শুধু শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকত। চিকিৎসকরা তাকে মানসিক ট্রমার শিকার বলে ঘোষণা করলেন। তার চোখের সামনে যা ঘটেছে তা তার মস্তিষ্কে এক গভীর ক্ষত তৈরি করেছে। পুলিশের তদন্ত শুরু হলো। তারা দিশার দেওয়া তথ্যের ভিত্তিতে দার্জিলিংয়ের সেই বাংলোতে গেল, কিন্তু সেখানে গিয়ে তাদের চোখ কপালে উঠল। বাংলোর ভেতরে কোনো মৃতদেহ ছিল না। মেঝেতে রক্তের দাগ, ভাঙা কাঁচের টুকরো আর কুঠারটা পড়ে আছে, কিন্তু অর্ক, সায়ান, রিয়া আর মীরার মৃতদেহ উধাও, যেন কোনো কিছুই ঘটেনি। পুলিশ অফিসাররা হতবাক। তারা পুরো বাংলোটা তন্ন তন্ন করে খুঁজল। ফায়ারপ্লেসের পেছনে গোপন সুড়ঙ্গও তারা খুঁজে পেল। সুড়ঙ্গটা পেছনের জঙ্গলে গিয়ে মিশেছে, কিন্তু সেখানেও কোনো মৃতদেহ বা রক্তের চিহ্ন নেই। জঙ্গলের গভীরেও তারা তল্লাশি চালালো, কিন্তু সব বৃথা। তারা দিশার কথা অবিশ্বাস করতে শুরু করলো। হয়তো সে মানসিক ট্রমার কারণে কিছু দেখেছে যা আসলে ঘটেনি, কিন্তু রক্তের দাগ, ভাঙা ঝাড়বাতি আর কুঠার প্রমাণ করছিল কিছু একটা ভয়ঙ্কর ঘটনা সত্যিই ঘটেছে। পুলিশের কাছে কোনো সূত্র ছিল না। তারা বাংলোর পুরনো রেকর্ড খতিয়ে দেখল। জানা গেল এই বাংলোর ইতিহাস খুবই পুরনো। এটা নাকি এক ইংরেজ সাহেবের বাংলো ছিল, যার নাম ছিল জেমস উইলিয়ামস। তিনি 1920-এর দশকে এখানে থাকতেন। তাকে নাকি কুঠার দিয়ে কুপিয়ে খুন করা হয়েছিল, আর তার গলা কাটা দেহটা বাংলোর কার্নিস থেকে বেরিয়ে আসা রডের সাথে ঝুলছিল। তারপর থেকে এই বাংলোতে আরও অনেকবার গলা কাটা লাশ পাওয়া গেছে, কিন্তু কাউকে শনাক্ত করা যায়নি, এমনকি খুনিকেও ধরা যায়নি। পুলিশ ধরার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। তদন্তকারীরা দিশার সাথে কথা বলতে চাইলেন, কিন্তু দিশা তখন হাসপাতালের বদ্ধ ঘরে শুয়ে আছে। তার চোখে কোনো জ্যোতি নেই। সে শুধু মাঝে মাঝে অস্ফুটে কিছু কথা বলে। কাটা গলা, কুঠার, রক্ত। চিকিৎসকরা তাকে ওষুধ দিয়ে শান্ত রাখার চেষ্টা করছেন, কিন্তু কোনো লাভ হচ্ছে না। দিশা এখন মানসিক বিকারগ্রস্ত। তার জীবনটা যেন এক দুঃস্বপ্ন। কলকাতার সংবাদ মাধ্যমগুলোতে এই ঘটনা নিয়ে তোলপাড় শুরু হলো। দার্জিলিংয়ের অভিশপ্ত বাংলোতে 5 বন্ধুর রহস্যজনক অন্তর্ধান, কলেজ পড়ুয়াদের উপর ভয়ঙ্কর হামলা, পুলিশ অন্ধকারে, ভূতের বাংলোর রহস্য উন্মোচন হবে কি? শিরোনামগুলো যেন আগুনের মতো ছড়িয়ে পড়ল, কিন্তু কেউ জানে না আসল সত্যটা কি। পুলিশ
দিশার বন্ধুদের পরিবারের সঙ্গে যোগাযোগ করল। তাদের পরিবার দিশার কথা অবিশ্বাস করতে পারল না, কারণ দিশার অবস্থা দেখে তারা বুঝেছিল যে সে মিথ্যা বলছে না। কিন্তু মৃতদেহ ছাড়া পুলিশও কি করবে? তারা দিশার বন্ধুদের নিখোঁজ রিপোর্ট ফাইল করল। এদিকে দিশা ধীরে ধীরে আরো বেশি অস্বাভাবিক আচরণ করতে শুরু করলো। সে ঘুমের মধ্যে চিৎকার করে উঠত, সাহেব সাহেব, আমাকে ছেড়ে দাও। তার চোখ বন্ধ থাকলেও সে যেন সেই বীভৎস দৃশ্যগুলো দেখতে পেত। তার শরীর কাঁপত, সে নিজেকে বিছানার মধ্যে গুটিয়ে নিত। এক গভীর রাতে দিশা যখন হাসপাতালে শুয়েছিল, তখন তার কানে আবার সেই ঘর ঘরে হাসির শব্দ ভেসে এলো। হাসিটা এত স্পষ্ট ছিল যে তার মনে হলো কেউ তার কানের কাছেই হাসছে। সে চোখ বন্ধ করল, কিন্তু হাসিটা থামল না, বরং আরো তীব্র হয়ে উঠল। তুমি পালাতে পারবে না দিশা, পালাতে পারবে না। দিশা ভয়ে কাঁপতে কাঁপতে বালিশে মুখ গুঁজে দিল। সে জানে এই প্রেতাত্মা তাকে ছাড়বে না। সে জানে বাংলোর সেই অভিশপ্ত আত্মা তার পিছু ছাড়েনি। পরের দিন সকালে হাসপাতালের নার্সরা এসে দেখল দিশা তার বিছানায় নেই, ঘরের জানালা খোলা। তারা দ্রুত পুলিশকে খবর দিল। পুলিশ এসে তদন্ত শুরু করলো। তারা বুঝতে পারল দিশা হাসপাতাল থেকে পালিয়ে গেছে, কিন্তু সে কোথায় যাবে আর কিভাবে পালাবে? তার মানসিক অবস্থা তো ভালো ছিল না। পুলিশ সব জায়গায় দিশার খোঁজ শুরু করলো, কিন্তু তার কোনো চিহ্ন পাওয়া গেল না। দিশা যেন বাতাসে মিলিয়ে গিয়েছে। পুলিশ তার খোঁজ করেও ব্যর্থ হলো। সবাই ধরে নিল সেও তার বন্ধুদের মতোই সেই অভিশপ্ত বাংলোর ক্রাশে চলে গেছে। হাসপাতালের বিছানা থেকে তার এই উধাও হয়ে যাওয়া আর তার মানসিক বিকারগ্রস্ততার দিকটা দেখে অনেকেই ধরে নিল যে সে হয়তো আত্মহত্যা করেছে অথবা হারিয়ে গেছে চিরতরে। কিন্তু আসল সত্যটা ছিল আরও অনেক বেশি ভয়াবহ। কলকাতার কোলাহল আর মানুষের ভিড়েও দিশা নিজেকে লুকিয়ে রেখেছিল। তার মন আর শরীর দুটোই যেন সেই দার্জিলিংয়ের বাংলোতে আটকা পড়েছিল। দিনের বেলায় সে নিজেকে কোনো মতে সামলে রাখত, কিন্তু রাতের আধার নামলেই তার চোখের সামনে ভেসে উঠত সেই বীভৎস দৃশ্যগুলো। বন্ধুরা, তাদের কাটা গলা, রক্তে ভেজা মেঝে আর সেই সাহেব ভূতের রক্তিম চোখ আর কুঠার। সে জানত সে পালিয়ে আসতে পারলেও সাহেব ভূত তাকে ছাড়বে না। তার মনে হয়েছিল সে সেই বাংলো থেকে বেরিয়ে এলেও সেই প্রেতাত্মা তার পিছু নিয়েছে, তার ছায়া সঙ্গী হয়ে ঘুরছে তার চারিপাশে। দিশা এখন কলকাতার এক বস্তিতে নিজেকে লুকিয়ে রেখেছে। রাতের বেলা সে পুরনো খবরের কাগজের উপর শুয়ে থাকে, আর তার কানে ভেসে আসে সেই ঘর ঘরে হাসির শব্দ। তার শরীর ভয়ে কাঁপতে থাকে। সে প্রায়ই ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে, ছেড়ে দাও, প্লিজ ছেড়ে দাও, ছেড়ে দাও। আর এই অস্বাভাবিক আচরণ দেখে বস্তির লোকেরাও তাকে এড়িয়ে চলত। তাদের চোখে দিশা ছিল এক পাগল মেয়ে। সে কোনো এক অজানা ভয়ে কাঁপছে। এদিকে পুলিশ দিশার বন্ধুদের মৃতদেহ উদ্ধারের পর তদন্ত আরও জোরদার শুরু করল। দার্জিলিংয়ের সেই বাংলোর আশেপাশে আরও তল্লাশি চালানো হলো, কিন্তু কোনো নতুন সূত্র পাওয়া গেল না। মৃতদেহগুলো এতটাই বিকৃত হয়ে গিয়েছিল যে তাদের মৃত্যুর কারণ নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছিল। ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী প্রত্যেকের গলা ধারালো কুঠার দিয়ে কাটা হয়েছিল, যা সাহেব ভূতের হাতে থাকা কুঠারের সাথে মিলে যায়, কিন্তু কোনো খুনি বা অস্ত্রের আঙুলের ছাপ পাওয়া যায়নি। পুলিশ কার্যত দিশাহীন। তারা জানত এটা কোনো সাধারণ খুন নয়।
একদিন গভীর রাতে যখন কলকাতা শহর গভীর ঘুমে আচ্ছন্ন, দিশা বস্তির এক নিরালা কোণায় শুয়েছিল। বাইরে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। তার কানে বাজছে বৃষ্টির শব্দ, আর সেই সঙ্গে সেই ঘর ঘরে হাসির শব্দ। হাসিটা এবার আরো স্পষ্ট, আরো কাছে। তার মনে হলো কেউ যেন তার খুব কাছে দাঁড়িয়ে আছে। পচা মাংস আর রক্তের সেই বীভৎস গন্ধটা তার নাকে এলো। সে বুঝল সাহেব ভূত তাকে খুঁজে বের করেছে। সে আর পালাতে পারবে না। সে চোখ বন্ধ করে নিল, কিন্তু তার মনের চোখে ভেসে উঠল সেই সাহেব ভূতের বীভৎস চেহারা। তার কাটা গলা থেকে তাজা রক্ত ঝরছে, আর তার হাতে ধরা কুঠারটা অন্ধকারে চকচক করছে। তার রক্তিম চোখ দুটো দিশার দিকে তাকিয়ে আছে, যেন তাকে গ্রাস করতে চাইছে। দিশা অনুভব করল কেউ তার পাশে এসে বসেছে। তার কাঁধে একটা ঠান্ডা ভেজা হাতের স্পর্শ। দিশা চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। তার সারা শরীর অবশ হয়ে গেল। আমি তোমাকে ছাড়বো না দিশা। সেই ঘর ঘরে আওয়াজটা তার কানের খুব কাছে এসে বাজল। প্রতিটি শব্দ যেন তার মস্তিষ্কের ভেতরে ঢুকে যাচ্ছিল, তার শেষ প্রতিরোধটুকু ভেঙে দিচ্ছিল। দিশা প্রাণপণে চোখ খুলল। বৃষ্টির বিদ্যুতের ঝলকানিতে সে দেখল সেই সাহেব ভূত তার সামনে দাঁড়িয়ে আছে। তার কাটা গলা থেকে তখনও রক্ত ঝরছে। তার হাতের কুঠারটা যেন তার দিকেই তাকানো। তার মুখটা বীভৎসভাবে হাসছে, এক পৈশাচিক উন্মত্ত হাসি। তার চোখ দুটো যেন আগুনের গোলা। দিশা শেষবারের মতো চিৎকার করার চেষ্টা করল, কিন্তু তার গলা থেকে শুধু একটা অস্ফুট শব্দ বেরোল। তার চোখে জল ভরে এলো। সে বুঝতে পারল তার শেষ মুহূর্ত এসে গেছে। সে তার বন্ধুদের মতোই নির্মম মৃত্যুর মুখোমুখি হতে চলেছে। হঠাৎই বিদ্যুৎ চলে গেল। পুরো বস্তি অন্ধকারে ডুবে গেল। শুধু বাইরে বৃষ্টির শব্দ আর দূর থেকে কুকুরের ডাক শোনা যাচ্ছিল, আর সেই সঙ্গে দিশার চাপা আর্তনাদ। পরের দিন সকালে বস্তির লোকেরা এসে দেখল দিশা যেখানে শুয়েছিল সেখানে শুধু রক্ত আর একটি ধারালো কুঠার পড়ে আছে। দিশার কোনো চিহ্ন নেই, যেন সে বাতাসে মিলিয়ে গেছে। তার বন্ধুরা যেমন রহস্যজনকভাবে উধাও হয়েছিল, দিশাও তেমনই অদৃশ্য হয়ে গেল। পুলিশের কাছে আবার নতুন করে তদন্ত শুরু হলো। তারা এসে দিশার তল্লাশি শুরু করলো, কিন্তু তার কোনো চিহ্ন পাওয়া গেল না। তারা শুধু সেই রক্ত আর কুঠারটা পেল। কোনো সূত্র নেই, কোনো প্রমাণ নেই, কোনো সাক্ষ্য নেই। এই ঘটনা যেন এক অমীমাংসিত রহস্য হয়ে রইল। দার্জিলিংয়ের সেই অভিশপ্ত বাংলোটা আজও একইভাবে দাঁড়িয়ে আছে, জীর্ণ আর পুরনো। কেউ সাহস করে সেখানে যায় না। মাঝে মাঝে রাতের আঁধারে যখন ঝড় বৃষ্টি হয়, তখন বাংলোর ভেতর থেকে ভেসে আসে এক পৈশাচিক অট্টহাসির শব্দ। সে হাসি যেন বাতাসে মিশে আছে। বাংলোর প্রতিটি ইট পাথরে প্রতিধ্বনিত হচ্ছে। মনে হয় সে সাহেব ভূত এখনও সেই বাংলোতে আছে, আর তার প্রতিশোধ পালা শেষ হয়নি। যারা তাকে জাগিয়েছিল তাদের তো সে শেষ করেছে। এবার সে নতুন শিকারের অপেক্ষায় আছে। আর সেই হাসি যেন বলছে, আমি ফিরে এসেছি, আমি ফিরে আসবো।